নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। তোমরা যারা 2025 সালে দশম শ্রেণীর পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার যে 2 নম্বর সেটটি আছে, আজকে তারই সমাধান করব। চলো এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো দিয়েছে ঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো। একের এক দাগে আছে বুনো হাঁস ধরাই যে এদের কাজ, কথাটি বলেছেন। উত্তর হবে রামদাস। একের দুই দাগে আছে কাপিল লঙ্কা কাপিল জলধি, এমন ঘটনা ঘটার কারণ কি? উত্তরটি হবে মেঘনাদের ধনুকের টঙ্কার। একের তিন দাগে আছে থাকলে একবার পায়ের ধুলো নিতাম, যিনি পায়ের ধুলো নিতেন তিনি হলেন। উত্তরটি হবে হরিদা। 4 নম্বর দেখো কাঁচা মিঠে সমাজবদ্ধ পদটির ব্যাস বাক্য হলো। এটি হবে কাঁচা অথবা মিঠে। পরেরটি একের 5 দাগে আছে পূর্বপদের অর্থ প্রকাশ হয়। উত্তরটি হবে দ্বিগু ও অব্যয়ীভাব সমাসে। এবার চলো 2 দাগে দেখে নিই। 2 দাগে বলেছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2 এর 1 দাগে আছে ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব প্রিয় ভাতার নাম কি? উত্তরটি হবে প্রিয় ভাতার নাম হলো বীরবাহু। 2 এর 2 দাগে দেখো এবার মহানিশার শেষে কি ঘটবে বলে কবি আশা প্রকাশ করেছেন। উত্তরটি তোমাদের ছায়া প্রকাশনী 164 নম্বর পেজ থেকে দেখাচ্ছি। প্রলয় উল্লাস কবিতায় কবি আশা করেছেন যে ধ্বংসের কালরাত্রির শেষে নতুন ভোরের সূর্য বিপুল সম্ভাবনা জাগিয়ে হেসে উঠবে। 2 এর 3 দাগে দেখো নইলে আমি শাস্তি পাবো না, বক্তা কি না হলে শাস্তি পাবেন না। এটি তোমাদের রায়মার্টিন সহায়িকার 40 নম্বর পেজ থেকে দেখাচ্ছি। আমি বলতে বহুরূপী গল্পের ধর্মভীরু বৃত্তবান জগদীশ বাবুকে বোঝানো হয়েছে। তার বাড়িতে আগত বিরাগীজির কাছ থেকে তিনি কিছু উপদেশ শুনতে চান, কারণ সেই উপদেশ না পেলে তিনি শান্তি পাবেন না। 2 এর 4 দাগে আছে তেপান্তর ও দেশান্তর, এই সমাজবদ্ধ পদ দুটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। তো এগুলো অন্য অর্থে হবে, যেমন তেপান্তর হবে অন্য মান, দেশান্তর হবে অন্য দেশ, হবে নিত্য সমাস। পরেরটি দেখো যে সমাসে পূর্বপদের বিভক্তি লুপ্ত হয় না তাকে কি বলে? অলোপ সমাস বলে। এবার দেখো 3 দাগে বলেছে কম বেশি 60টি শব্দের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্ন মান থাকবে 3। 3 এর 1 দাগে আছে সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটি কি? তা দুর্লভ কেন? সুবোধ ঘোষের রচিত বহুরূপী ছোট গল্পে বর্ণিত জগদীশবাবুর বাড়িতে আতিথ্য গ্রহণকারী সন্ন্যাসীর পদধূলিকেই সে বলে বোঝানো হয়েছে। দুর্লভ শব্দটির অর্থ যা অতি কষ্টে পাওয়া যায় বা দুষ্প্রাপ্য। প্রকৃতার্থে সহজেই লাভ করা যায় না বলেই তা দুর্প্রাপ্য বা মহামূল্য হয়ে ওঠে। সন্ন্যাসীর পদধূলি দুর্লভ কারণ তা অতি কষ্টে পাওয়া যায়। আবার তার পদধূলি এই গল্পে আক্ষরিক অর্থেই মহামূল্য, কারণ তার পাওয়ার জন্য সোনার বোল দেয়া কাঠের খড়ম উপহার দিতে হয়। এবার দেখো 3 এর 2 দাগে আছে সাজিলে রাবণ রাজা, লঙ্কেশ্বর রাবণ কি জন্য এবং কিভাবে সাজলেন? পুত্র বীরবাহুর মৃত্যু সংবাদ পেয়ে শোক কাটিয়ে রাবণ যুদ্ধযাত্রার প্রস্তুতি এবং প্রতিশোধের প্রতিজ্ঞা নেন। যুদ্ধের সূচনা বোঝাতে বাজনা বেজে ওঠে, সেই সঙ্গে হাতিরা গর্জন করে অশ্বেরা হেস্যধ্বনি করে। পদাতিক রথী ইত্যাদি রাবণের সেনাবাহিনীও যুদ্ধের উত্তেজনায় হুঙ্কার ধ্বনি করে। রেশম বস্ত্রের রাজপতাকা আকাশে উঠতে থাকে, তার সঙ্গে দীপ্তি ছড়ায় স্বর্ণবর্ণের আভা। সব মিলিয়ে রাবণের যুদ্ধযাত্রার কারণে চারিদিকে এক বীরভাবের পরিবেশ তৈরি হয়। এবার দেখো 5 দাগে বলেছে কম বেশি 125টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নগুলোর মান থাকবে 4 করে। 5 এর 1 দাগে আছে আমার এই অক্ষমতার জন্যে
তোমরা আমাকে ক্ষমা করো। বক্তাকে তিনি কাদের কাছে নিজের কোন অক্ষমতার কথা ব্যক্ত করেছেন? প্রখ্যাত নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজউদ্দৌলা নাট্যাংশ থেকে গৃহীত উদ্ধৃত মন্তব্যের বক্তা হলেন নাট্যাংশের নাম চরিত্র স্বয়ং সিরাজ। মিত্র ভাবাপন্ন ফরাসি প্রতিনিধি মোসিয়েলার কাছে তিনি তার অক্ষমতার আক্ষেপ করেছেন। ইংরেজরা কলকাতা দুর্গকে ক্রমশ দুর্ভেদ্য করে তুলেছিল, তাই নবাব অর্থ ব্যয় সৈন্য ক্ষয় করে কলকাতা জয় করেছিলেন। ইংরেজদের অভিপ্রায় অনুমান করে নবাব আলীনগরের সন্ধির শর্তানুসারে টসকে ব্রিটিশ প্রতিনিধি হিসাবে মুর্শিদাবাদের রাজদরবারে রেখেছিলেন, কিন্তু ক্রমে দেখা গেল সেই ওয়ার্ডসি নবাবের দরবারে ও অন্তর্মহলে ষড়যন্ত্রের বীজ ছড়িয়ে দিয়েছে। অ্যাডমিরাল ওয়াটসনকে দেয়া গোপন পত্রে তারই ইঙ্গিত নবাবের উপর নির্ভর করা অসম্ভব। চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ। চন্দননগর আক্রমণ এবং ফরাসি কুঠিগুলি দখল নেয়ার উদ্যোগ নবাবের মনে ভয় ধরায়, কারণ ফরাসিরা বাণিজ্য প্রসারে নবাবের সঙ্গে কোনো দিন অসৎ ব্যবহার করেননি। এই অবস্থায় ফরাসি প্রতিনিধি মোসিয়েলার ইংরেজ অগ্রাসনের প্রতিকার চেয়েই নবাবের দরবারে হাজির হন। ওয়াটসকে দরবার থেকে বিতাড়িত করে নবাব মোসিয়েকে জানান, কলকাতা জয় এবং পূর্ণিমার শতক তজঙ্গের সঙ্গে সংগ্রামে তার বহু লোক ক্ষয় ও অর্থব্যয় হয়েছে। তাছাড়া তার মন্ত্রিমণ্ডলও এই মুহূর্তে যুদ্ধের পক্ষপাতী নয়। সুতরাং তিনি ফরাসিদের প্রতি অসম্পূর্ণ সহানুভূতিশীল হলেও এমন অবস্থায় তিনি ইংরেজদের সঙ্গে বিবাদ করতে অপারগ। এই জন্যই তিনি মোসিয়েলাকে তার অক্ষমতার কথা আন্তরিক কণ্ঠে জানায়। পরের বর্ষ দেখো, আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। কে কার উদ্দেশ্যে কথা বলেছেন? প্রতিহিংসার কারণ কি? সিরাজউদ্দৌলা নাট্যাংশে প্রশ্নোত্থিত মন্তব্যটি করেছেন ঘসেটি বেগম। নবাব আলীবর্দী খাঁ জ্যেষ্ঠা কন্যা ঘসেটি বেগম তার রাজনৈতিক উচ্চাশার কারণে বাংলার সিংহাসনের উত্তরাধিকারের প্রত্যাশা করেছিলেন, কিন্তু আলীবর্দী মনোনীত সিরাজউদ্দৌলা বাংলার নবাব হলে ঘসেটি তা মেনে নিতে পারেনি। তিনি আলীবর্দীর আর এক দৌহিত্র সত্যবৎ জঙ্গকে সিরাজের বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছিলেন। ফলস্বরূপ ঘসেটির মতিঝিল প্রাসাদ হয়ে ওঠে সিরাজ বাহিনী চক্রান্তের কেন্দ্রস্থল। নবাব সিরাজ পরিস্থিতির গুরুত্ব বুঝে মতিঝিল প্রাসাদের দখল নেন এবং ঘসেটিকে নিজের মুর্শিদাবাদের প্রাসাদে নজরবন্দি করে রাখেন। ঘসেটি পরিণত হন সিরাজের প্রত্যক্ষ বিরোধীতে। ইংরেজদের কাশিমবাজারের দিকে আসার খবর পেয়ে তিনি প্রত্যাশা করেন মুর্শিদাবাদেও তারা আসবে এবং বাংলার সুদিন ফিরবে। ঘসেটির বন্ধন মোচন হবে, সিরাজের পতন হবে। সিরাজ তাকে গৃহ হারা করেছে, তার সর্বস্ব লুট করেছে, তাকে দাসী করে রেখেছে। তাই এই অভিযোগ অস্বীকার করতে চেয়ে সিরাজ বলেন যে রাজনীতির কারণে মতিঝিল প্রাসাদে তাকে যেতে নিষেধ করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতেই ঘসেটি প্রশ্ন উদ্ধৃত উক্তিটি করেন। 6 দাগে আছে কম বেশি 63টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান থাকবে 5। দেখো 6-এর 1 দাগে বলেছে আমার ভবিষ্যৎ। কৃতি শেষে বলল, কাকে উদ্দেশ্য করে কোন প্রসঙ্গে কার সম্বন্ধে বক্তা আমার ভবিষ্যৎ কথাটি বলেছেন? উদ্ধৃতাংশটির মধ্য দিয়ে বক্তার কোন ধরনের মানসিকতার পরিচয় পাওয়া যায়? মতিনন্দী রচিত ফণী উপন্যাসের 7ম পরিচ্ছেদে কৃতিসিংহ ফণীকে নিয়ে বিষ্ণুচরণ ধরের কাছে এইরূপ মন্তব্য করেছেন। বক্তার মনোভাব প্রকৃতি লক্ষ্য। দীর্ঘদিন কৃতিসিংহ ছিলেন জুপিটার ক্লাবের সাঁতারের প্রশিক্ষক। পরিশ্রম, নিষ্ঠা এবং একাগ্রতার সঙ্গে সাঁতারু তৈরি করাই ছিল তার জীবনের প্রকৃত লক্ষ্য। এই কাজে কঠোর ও নিয়মনিষ্ঠ ছিলেন। এর জন্য ব্যক্তিগত জীবনে ক্ষতি স্বীকারও করেছিলেন, কিন্তু ক্লাবের কিছু স্বার্থপর সুবিধাবাদী মানুষের চক্রান্তে তিনি জুপিটার ক্লাবের সাঁতার প্রশিক্ষকদের পথ ছাড়তে বাধ্য হন। স্বপ্নস্বরূপ দেখো, ফণীর মতীশ ভবিষ্যতের বড় সাঁতারু হবার সম্ভাবনা লক্ষ্য করে তাকে কেন্দ্র করেই ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করেন।
লড়াই করে বাঁচা এবং সংগ্রাম ও যন্ত্রণার মধ্য দিয়ে স্বপ্ন পূরণ করার প্রবল বাসনা তার কথার স্পষ্ট হয়ে উঠেছে। বিরোধিতার জবাব। ক্লাবের যে সমস্ত মানুষ তাকে অপমান করেছেন, যাদের ষড়যন্ত্রে তার স্বপ্ন শেষ হয়ে যেতে বসেছিল, তাদের সমস্ত ব্যঙ্গ, বিদ্রূপ, অপমান এবং চক্রান্তের জবাব ফিরিয়ে দেওয়ার একমাত্র হাতিয়ার ছিল কোনি। সাঁতারুই যার কাছে সর্বস্ব, সেই স্মৃতি হেরে না গিয়ে কোনির মাধ্যমে নিজের জীবনের আশা পূরণ করতে চেয়েছেন। তাই বিষ্ণুধরকে উদ্দেশ্য করে তিনি উল্লেখিত মন্তব্যটি করেছেন। 6-2 দাগে দেখো, খিরদা এবার আমরা কি খাবো। এটি কার উক্তি? এটি কোনির উক্তি। এই উক্তির আলোকে বক্তা চরিত্রের অসহায়তা কিভাবে উঠে এসেছে তা লেখো। মতিনন্দীর কোনি উপন্যাসটির কোনি নামের মেয়েটি জীবনযুদ্ধের কাহিনী। শ্যামপুকুর বস্তিতে মা ও 7 ভাই বোনের সঙ্গে তার দিন কাটে। সে স্বভাবে ডানপিটে, চেহারায় তার পুরুষালী ভাব, ঘাড় পর্যন্ত ছাটা তার চুল, কালো হিলহিলে শরীরটা যেন কেউটের মতো। গঙ্গাবক্ষে আম সংগ্রহ, 20 ঘন্টা হাঁটা প্রতিযোগিতা, বাংলার চ্যাম্পিয়ন আমিয়াকে হারানো এবং সবশেষে মাদ্রাজে জাতীয় সাঁতার প্রতিযোগিতা। উপন্যাসের সর্বত্র কোনির লড়াকু মনোভাব প্রমাণিত হয়েছে। মাদ্রাজে যখন হিয়া তাকে বলে, কোনি তুমি আনস্পোর্টিং, তখন এর উত্তর সে জলেই দেয়, পরিশ্রমী ও কষ্ট সহিষ্ণু। দরিদ্রের সাথেই কোনিদের বসবাস। সে বিশ্বাস করে বড় লোকেরা গরিবদের ঘৃণা করে। চরম দরিদ্র ও ক্ষুধাকে হারিয়ে সে নিজেকে অনুশীলনযোগ্য রাখে। লীলাবতীর প্রজাপতির দোকানে যাবতীয় ফরমাস কাটে। অভিমানী কোনির সমস্ত অভিমান ছিল ক্ষিতীশ রায়কে ঘিরে। মাদ্রাজে যাওয়ার সময় এবং সেখানে গিয়ে ক্ষিতীশ ছাড়া অসহায় কোনির অভিমান প্রবলভাবে জেগে ওঠে। বাংলাকে না ভালোবাসার অপরাধ যখন তাকে দেয়া হয়, তখন তার শত অপমান, বঞ্চনা, অভিমানে পরিণত হয়। তাই হিয়া ও আমিয়াকে হারিয়ে সে তার জবাব দিতে চেয়ে এবং বাংলাকে চ্যাম্পিয়ন করে। সে সকলকেই জবাবও দিয়েছে। উপসংহার। কোনির নিষ্ঠা, একাগ্রতা, লড়াকু পরিশ্রমী মানসিকতা এই চরিত্রকে অনবদ্য করে তুলেছে। তাহলে চলো তোমাদের 2 নম্বর মডেল সেটটিও সমাধান করে দিলাম। 3 নম্বর মডেল সেটটি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।